পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজন কিরিটি রায়ের গল্প পদ্মদহের পিশাচ। শীতাংশুকে শেষ পর্যন্ত কলকাতার শহরের মায়া কাটাতেই হলো। শহরে ঘুরে ঘুরে 2 বছর ধরে বিশেষ কোনো সুবিধাই যখন করতে পারলে না, এক প্রকার বাধ্য হয়েই তাকে বাবার জমিদারিতে ফিরে আসতে হলো। জমিদারের অবস্থা যাই হোক, এখনো সেখানে গিয়ে থাকতে পারলে সুখে স্বাচ্ছন্দ্যেই কেটে যাবে। নায়েব নরেনবাবুকে একটা তার করে দিয়ে একটা দিন দেখে রওনা হয়ে পড়ল শীতাংশু, স্ত্রী রমা ও একমাত্র পুত্র চম্পককে নিয়ে। স্টেশনে এসে যখন ওরা নামল, প্রকৃতি জুড়ে তখন ঝড় জলের যেন তাণ্ডব চলছে। দারোয়ান গাড়ি নিয়ে স্টেশনে উপস্থিত ছিল। যা হোক, আর অপেক্ষা না করে সেই ঝড় জলের মধ্যেই রওনা হয়ে রাত প্রায় 12টার সময় জমিদার বাড়ির গেটে এসে থামল। বৃষ্টিটা তখন প্রায় ধরে এসেছে। নায়েব নরেনবাবু ও বাপের আমলের পুরনো চাকর জগা গাড়ি বারান্দায় অপেক্ষা করছিল। প্রকাণ্ড টানা বারান্দা, ঝোলানো বাতির স্বল্পলোকে আবছা আলো ও আধারে সমগ্র বারান্দাটি কেমন যেন থমথমে ও নিঃসঙ্গ মনে হয়। নায়েব নরেনবাবুর বয়স যথেষ্ট হয়েছে। তিনি গত মহাযুদ্ধে গিয়ে বাঁ হাতটা হারান ও বিষাক্ত গ্যাসে বাদিকের গালটা পুড়ে কুচকে একেবারে বিশ্রী হয়ে যায়। অস্পষ্ট আলোয় লোকটার দিকে তাকালে বুকের মধ্যে হঠাৎ যেন কেমন স্যাঁত করে ওঠে। তার বাঁ হাতের জায়গায় একটা রবারের হাত লাগানো, দেখলে প্রথমটা ঠিক বোঝা যায় না। গাড়ি থেকে শীতাংশু নামতেই নরেনবাবু এগিয়ে এসে নমস্কার করলেন। আসুন আসুন, পথে কোনো কষ্ট হয়নি তো? না। এমন সময় রাত্রির নিস্তব্ধতাকে ছাপিয়ে সহসা একটা আকাশ ফাটানো বিভৎস চিৎকার শোনা গেল। শীতাংশু চমকে উঠল। চম্পক এতক্ষণ মার্কল ঘেঁষে চুপটি করে দাঁড়িয়েছিল। সেও চমকে উঠে জিজ্ঞাসা করল, ও কি বাবা? শীতাংশু যে কি জবাব দেবে ভেবে পায় না। বারান্দার অস্পষ্ট আলোয় স্ত্রীর মুখের দিকে চেয়ে শীতাংশু দেখলে তার মুখেও যেন রক্তের লেশ অবশিষ্ট নেই। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। থেকে থেকে কালো আকাশের বুক চিরে বিদ্যুৎ লকলকিয়ে উঠছে। মেঘের গুরুগর্জন আর ব্যাং ও ঝিঝির একঘেয়ে ডাক শোনা যায়। কিছুক্ষণ একটা জমাট স্তব্ধতা। তারপর নরেনবাবুই প্রথমে কথা বললেন। গভীর রাতে পদ্মদহ থেকে ওই রকম বিভৎস চিৎকার মাঝে মাঝে শোনা যায়। এখানকার লোকজনের বিশ্বাস ওই পদ্মদহে জলের মধ্যে নাকি দৈত্য বাস করে, সেই মাঝে মাঝে গর্জন করে ওঠে। এতক্ষণে শীতাংশু নিজেকে অনেকটা সামলে নিয়েছে। নরেনবাবুর কথা শুনে হা হা করে হেসে উঠল। ইডিয়ট, এখনো এই 20 শতাব্দীতে এসব গাঁজাখড়ি গল্প চলে নাকি? নরেনবাবু বোকার মতো কেবল জবাব দেয়, আজ্ঞে। যা হোক, সে রাতের মতো তাড়াতাড়ি কোনো মতে খাওয়া দাওয়া সেরে যে যার শয্যায় আশ্রয় নিল। ভোরবেলা যখন শীতাংশুর ঘুম ভাঙল, খোলা জানালা পথে শিরশির করে কেমন একটা ঠান্ডা হাওয়া আসছে। শীতাংশু এসে ঘরের পূবমুখ খোলা জানালাটার কাছে দাঁড়াল। বৃষ্টি ধৌত প্রকৃতি প্রভাতের সোনালি আলোয় সুচি স্নান করছে যেন। দিগন্ত প্রসারী পদ্মদহের বুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউগুলি সূর্যের সোনালি আলোয় ঝিকমিক করছে। নয়নাভিরাম সে দৃশ্য। ইতিমধ্যে একসময় রমলা এসে পাশে দাঁড়িয়েছে। শীতাংশু টেরও পায়নি। শীতাংশু হাসতে হাসতে বললে, দেখছ রামু, এজন্যই বোধহয় ঠাকুরদা এই মায়ের ফাঁদে ধরা দিয়েছিলেন। সারা সকাল ও দুপুরটা শীতাংশুর জমিদারি সংক্রান্ত ব্যাপার ঘুরে ফিরে দেখতে দেখতেই কেটে গেল। শীতাংশু অনেকটা নিশ্চিন্ত হয়। জমিদারির আয় ভালোই এখনো, দেখাশোনা ভালো করতে পারলে যথেষ্ট অর্থাগম হবে। গভীর রাতে আবার সহসা সেই আকাশ ফাটানো বিভৎস চিৎকারে শীতাংশুর ঘুমটা ভেঙে গেল। শীতাংশু ধড়ফড় করে শয্যায় উঠে বসল। চেয়ে দেখে স্ত্রী রমলাও শয্যার ওপর উঠে বসে আছে। সমগ্র মুখখানি জুড়ে তার সেই পূর্ব রাতের আতঙ্ক। শীতাংশু শয্যা থেকে নেমে
খোলা জানালাটার কাছে এসে দাঁড়ালো। বাইরে অস্পষ্ট চাঁদের আলো, সেই আবছা চাঁদের আলো পদ্মদহের বুকে কেমন যেন একটা ভয়াবহ নির্জনতা সৃষ্টি করেছে। কিন্তু সহসা অস্পষ্ট চাঁদের আলোয় ও কি দেখা যায়? কি? ওটা কি? শীতাংশু হাতের পাতা দিয়ে চোখ দুটো ভালো করে একবার রগড়ে নিল। না, এ তো স্বপ্ন নয়। প্রকাণ্ড, হাত 12-13 লম্বা, আগাগোড়া সাদা কাপড়ে ঢাকা একটা মানুষের মতো মূর্তি পদ্মদহের ধার দিয়ে হেলে দুলে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, লম্বা লম্বা পা ফেলে। সাধারণ মানুষ কখনো এত লম্বা বা ঠ্যাঙা হয়? এক একটা পা ফেলছে বোধহয় 5-6 হাত দূরে দূরে। সহসা আবার সেই আকাশ ফাটানো অদ্ভুত চিৎকার। শীতাংশু চমকে চোখ বুঝল। যখন সে আবার চোখ মেলে চাইল, সেই অদ্ভুত মূর্তি আর দেখা যাচ্ছে না। চাঁদ মেঘে ঢাকা পড়েছে। শীতাংশু স্তম্ভিত, বিমূঢ়। ব্যাপারটার মাথামুন্ডু কিছুই যেন শীতাংশু বুঝে উঠতে পারে না। হঠাৎ পাশ ফিরে তাকাতেই শীতাংশুর নজর পড়ে ঠিক পাশেই ইতিমধ্যে কখন এসে না জানি দাঁড়িয়েছে স্ত্রী রমলা। রমলাও কি তাহলে তার মতো ক্ষণপূর্বের পদ্মদহের ধার দিয়ে সেই অদ্ভুত মূর্তিটাকে হাঁটতে দেখেছে? আমার একটা কথা শুনবে? সহসা রমলা বলে। বলো। চলো আমরা কলকাতাতে ফিরে যাই। কলকাতা ফিরে যাব? হ্যাঁ, বাবার মৃত্যুর কথা কি তুমি ভুলে গেছ? তুমি তো একদিন সে কথা আমাদের বলেছিলে। তোমার কি সন্দেহ হয়? সন্দেহের কথা থাক, কেন যেন আমার মন বলছে এখানে থাকলে একটা বিপদ ঘটবে। বিপদ? কিসের বিপদ? বিস্মিত শীতাংশু স্ত্রীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল। জানি না, তবে। না রমু, এত সহজে আমি এখান থেকে নড়ব না। এর শেষ একটা কিছু না দেখে আমি এই জায়গা ছেড়ে যাব না। চলো, রাত প্রায় শেষ হয়ে এলো। রমলা স্বামীর কথার প্রত্যুত্তর না দিয়ে নিঃশব্দে শয্যায় এসে শুয়ে পড়ল। শীতাংশু এসে শয্যা গ্রহণ করল। অন্ধকারে দুজনে পাশাপাশি শুয়ে তবু দুজনের চোখে যে ঘুম নেই, কারোরই তা বুঝতে কষ্ট হয় না। দিন চারেক বাদে সেদিন সকালে এখানকার 10 আনার জমিদার যতীন রায় এসেছিল শীতাংশুদের বাড়িতে বেড়াতে। যতীনের বয়স 30-35-এর বেশি নয়, সুশ্রী বলিষ্ঠ চেহারা, শিক্ষিত ও অত্যন্ত মিশুকে ও আমোদে প্রকৃতির লোক। রমলা ও শীতাংশু দুজনেরই যতীনকে বড় ভালো লাগে। এখানে আসবার পরদিনই বিকেলে যতীন নিজে যে চেয়েছে শীতাংশুর সঙ্গে আলাপ জমিয়ে গেছে। যতীন এখনো বিবাহ করেনি, বাড়িতে বুড়ো পিসি আর চাকর বাকর। শীতাংশুদের বাড়ির দোতলার বারান্দায় বসে শীতাংশু, রমলা ও যতীন চা পান করতে করতে গল্প করছিল। গল্পের বিষয় ছিল রাত্রের সেই পদ্মদহের ধারে অদ্ভুত মূর্তি ও সেই অদ্ভুত চিৎকার। এখানে আগের ইতিহাস একটু বলা দরকার। জমিদার বাড়ির পাশেই প্রকাণ্ড বিলটার নাম পদ্মদহ, এবং এর নাম থেকেই গ্রামের নাম হয়েছে পদ্মদহ। একদা পদ্মদহের সমগ্র জমিদারি ছিল দীননাথ রায়ের। কোনো এক সময় তার অবস্থা খারাপ হয় জমিদারির 6 আনার অংশ শীতাংশুর পিতামহ সৌরাংশু চৌধুরীর কাছে বিক্রয় করে। সৌরাংশু কলকাতার ওকালতি করতেন। সৌরাংশুর মৃত্যুর পর শীতাংশুর বাবা অরুণাংশু বাবু জমিদার হন। শীতাংশুর বয়স তখন 25 কি 26 বছর। কলেজে পড়া শেষ করে শীতাংশু ওকালতি শুরু করেছে। এমন সময় এক জরুরি তার পেয়ে পদ্মদহে এসে শুনল তার বাপের মৃতদেহ পদ্মদহের ধারে পাওয়া গেছে। মৃতদেহ তখনও সৎকার করা হয়নি। মৃতদেহের মধ্যে কোথাও কোনো ক্ষতের চিহ্ন ছিল না। বাবার শেষ কাজ করে শীতাংশু আবার কলকাতায় ফিরে যায়। তারপর দীর্ঘ 4 বছর পরে এবার সে সস্ত্রীক পদ্মদহে এসেছে। দীননাথের মৃত্যুর পর তার পুত্র যতীন 10 আনা অংশের জমিদার। যতীন বলছিল, পদ্মদহের ধারে এমন একটা মূর্তি আমারও চোখে পড়েছে। আর চিৎকার সে তো গ্রামের সকলেই শুনেছে। সেই শব্দের কথা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। এমন সময় চম্পকের ডাকে সকলে ফিরে দেখল একজন লম্বা মতো সুশ্রী তরুণের হাত ধরে চম্পক এগিয়ে আসছে। এগিয়ে এসে চম্পক বলল, মা মা, এই দেখো কে এসেছে। শীতাংশু সানন্দে বলল, আরে কিরিটি, কখন এলে? হঠাৎ এখানে কি মনে করে?
কিরিটি রমলার মুখের দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে থাকে। রমলারও মুখে মৃদু হাসির রেখা। শীতাংশু বললে, ব্যাপার কি বলো তো? কিরিটি জবাব দিল, এমনি বেড়াতে এলাম। কেন, আসতে নেই কি? বিলক্ষণ, একবার কেন 100 বার আসবে। তা যাক, এসো যতীনের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যতীন, ইনি শ্রী কিরিটি রায়, একজন শৌখিন গোয়েন্দা, রহস্যবেদী কিরিটি নামেই পরিচিত। আর ইনি যতীন রায়, এখানকার 10 আনার জমিদার, আমাদের বিশেষ বন্ধু, চমৎকার লোক। যতীন ও কিরিটি উভয়ে উভয়কে নমস্কার জানালো। যতীন হাসতে হাসতে বলল, হ্যাঁ, ওর কথা আমি শুনেছি, কিন্তু আপনাদের সঙ্গে যে কি করে পরিচয় হলো। ও, তা জানো না বুঝি? ইনি আমার খোকা চম্পকের মামা, অর্থাৎ কিনা রমলার আপন মামাতো ভাই। আরও খানিকটা আলাপ আলোচনার পর হঠাৎ একসময় যতীন প্রশ্ন করে, তা হঠাৎ এখানে এলেন যে কিরিটিবাবু? হাতে কোনো কাজকর্ম নেই, তাই এখানে চলে এলাম। কয়েকটা দিন নির্জনে বিশ্রাম নেওয়া যাবে। বেশ বেশ, তা এখানেও বোধহয় আপনার রহস্যের কিছু খোরাক জুটতে পারে। কিরিটি যেন বেশ একটু উদ্গ্রীব হয়ে বলে, বটে, এই অজ জায়গাতেও আবার রহস্য আছে নাকি? কেন, আপনি কি মনে করেন যত রহস্য সব আপনার শহরেই ঘটেছে? না, তা হবে কেন? তা ব্যাপারটা কি বলুন তো? না, সে অবশ্য এমন বিশেষ কিছু নয়। শুনি না তবু। ঠিক রহস্য না হলেও কয়েক বছর থেকে এখানে এমন একটা ব্যাপার ঘটছে যাকে ভৌতিক বলা ছাড়া উপায় নেই। আবার বিংশ শতাব্দীতে ভৌতিক ব্যাপারটাও কিন্তু বিশ্বাস করতে মন চায় না। সত্যি আশ্চর্য। ব্যাপারটা খুলেই বলুন না, শোনা যাক। যতীন বলতে শুরু করে, সে আজ বছর 4 আগের কথা। হঠাৎ একদিন শীতাংশুর বাবা অরুণবাবুর মৃতদেহ পদ্মদেহের ধারে পাওয়া যায়। শরীরে কোথাও ক্ষত বা আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। বিশেষত্বের মধ্যে চোখের মণি দুটো যেন ঠিকরে কোটর থেকে বের হয়ে আসছে। খুব বেশি ভয় পেলে মানুষের যে অবস্থা হয়, অনেকটা সেই রকম। তার মৃতদেহের পাশেই পদ্মদেহের পাড়ে জলা মাটির উপরে দেখা গেল গোটা কয়েক পায়ের দাগ। স্বাভাবিক মানুষের পায়ের দাগের চাইতে আকারে প্রায় 1.5 গুণ বড়। আরও আশ্চর্য, সেই পায়ের দাগগুলো ক্রমেই জলের কোল ঘেঁষে শেষ হয়ে গেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম অরুণবাবু মৃত্যুর দিন রাতে প্রায় 1:30টা পর্যন্ত নাকি জমিদারি সংক্রান্ত কাজকর্ম করেছিলেন, তারপর শুতে যান। রাত্রি তখন 2টো কি 2:30টা হবে। গ্রামের 2-1 জন নাকি বীভৎস চিৎকারও শুনেছিল। অরুণবাবুর মৃত্যুর পর হতে প্রায় রাতেই পদ্মদেহের দিক হতে বীভৎস চিৎকার শুনতে পাওয়া যায় এখনো, এবং আগাগোড়া সাদা কাপড়ে মুড়ি দেওয়া একটা 12-13 হাত লম্বা মূর্তিকে পদ্মদেহের ধার দিয়ে ঘুরে বেড়াতেও অনেকেই নাকি দেখেছে। সকলে রুদ্ধ নিঃশ্বাসে যতীনের কথাগুলো শুনছিল। গল্প শেষ হলে কিরিটি শুধু বলল, সত্যি অদ্ভুত ব্যাপার বটে। কিন্তু শীতাংশু, তুমি একথা তো কই আমাকে আগে বলনি? না, বলিনি। যা হোক, সেদিনকার মতো যতীন সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিল। রমলা তখন ভাইয়ের জন্য খাবার আনতে উঠে গেল। কিরিটি শীতাংশুকে বললে, রমা আমায় তার করে এনেছে। এখানে তোমরা নাকি বিপদে পড়েছ। ভৌতিক ব্যাপার ট্যাপার এসব স্রেফ বোগাস। ওটা 10 জনের চোখে ধুলো দেওয়ার জন্য শয়তানের কারসাজি। পরের দিন দুপুরে কিরিটির ঘরে কিরিটি ও চম্পক বসে আছে। চম্পক একমনে আবল তাবল কত কি বকে চলেছে। কিরিটি শুনছে, তার মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করছে। চম্পক বলছিল, গরুর গাড়ির মতো সরু বাঁকানো নাক, পেঁচার মতো বড় বড় চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বুঝলে মামা, রোজ রাতে আমার ওই ঘরের খোলা জানালার কাছে এসে সেটা আমার দিকে চেয়ে থাকে। তোর ভয় করে না? দুধ, ভয় আবার কি? ভয় তো পাই বোকারা। আর সেটা তো কিছু বলে না, শুধু আমার দিকেই চেয়ে থাকে। বাবা বলেছেন ভয় পায় তো গাধা ছেলেরা। কিরিটির কিন্তু তখন কথায় সব মন নেই। সে ভাবছে চম্পকের দেখা সেই অদ্ভুত জীবটির কথাই। পরের দিন সকালে একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে রমলা কিরিটিকে বলছিল, এই ঘরটাতে বাবা শুতেন দাদা। বেশ মাঝারি গোছের একখানি ঘর, গড়াধীন বড় বড় জানালা।
ঘরের দক্ষিণেই সেই পদ্মদহ। দিবারাত্র হু হু করে হাওয়া এসে ঘরে ঢোকে। ঘরখানি দোতলায়। ঠিক তার নিচেই একটা ফুলের বাগান। বাগানটা পার হলেই একটা মাঠের মতো, সেই মাঠ পদ্মদহের পাড় পর্যন্ত বিস্তৃত। কিরিটি ঘুরে ঘুরে সব ঘরের জানালা, দরজা, দেওয়াল দেখছিল। হঠাৎ একসময় বাগানের দিককার জানালার কাঠের পাল্লার উপর তার নজর পড়ল। পাল্লার গায়ে রঙের উপর 5টি আঙুলের দাগ শুকিয়ে আছে। দাগগুলো এমনভাবে বসেছে যেন বাইরে থেকে কেউ আঙুলের চাপ দিয়ে জানালার বন্ধ পাল্লা ঠেলে খুলেছে। কিরিটি রমলার দিকে ফিরে বলল, শেষ তোদের এ বাড়িতে কবে রং দেওয়া হয়েছে বলতে পারিস রমা? তা তো জানি না দাদা, তবে নায়েব মশাই হয়তো বলতে পারেন, রমলা জবাব দিল। সেই দিনই বিকালের দিকে কিরিটি নিজেই গিয়ে নরেনবাবুর সঙ্গে আলাপ করল। নমস্কার, আপনি নরেনবাবু, এদের নায়েব? হ্যাঁ। কিরিটি লোকটার দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থাকে। আপনি তো এখানে অনেকদিন আছেন নরেনবাবু, তাই না? আজ্ঞে। আচ্ছা নরেনবাবু, বলতে পারেন সবশেষ এ বাড়িতে কবে রং করা হয়েছিল? হ্যাঁ, বছর 4 আগে। কর্তার মৃত্যুর কয়েকদিন আগে সমস্ত বাড়ি রং করা হয়েছিল, এর মধ্যে আর রং করা হয়নি। ওই দিনই শেষ রাতে একটা অস্পষ্ট খস খস শব্দে কিরিটির ঘুমটা সহসা ভেঙে গেল। কার যেন চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ ঘরের বাতাসে ভেসে বেড়ায়। ভোরের আকাশের কোণে ত্রয়োদশীয় ক্ষীণ চাঁদ এখন যাই যাই করছে। কিরিটি চোখ মেলে শুয়ে শুয়েই যত দূর সম্ভব ঘরের মধ্যে চারদিকে দেখতে লাগল। হঠাৎ মনে হলো ঘরের বাইরের বারান্দা দিয়ে কে যেন নিঃশব্দে হেঁটে গেল। কিরিটি তাড়াতাড়ি শয্যা ছেড়ে টর্চ হাতে নিয়ে বাইরে চলে আসে। মিটমিটে চাঁদের আলোয় বারান্দাটা যেন খাঁ খাঁ করছে। কিরিটি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকে, কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ে না। দূরে দিগন্ত প্রসারী পদ্মদহ। সহসা ক্ষীণ শেষ রাতের চন্দ্রালোকে তার নজরে পড়ল অদূরে পদ্মদহের ধার দিয়ে আগা গোড়া সাদা চাদরে মুড়ি দেওয়া 12-13 হাত লম্বা একটা মূর্তি যেন লম্বা লম্বা পা ফেলে হেঁটে বেড়াচ্ছে। কিরিটি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সেই দিকে। রাত আর বেশি নেই। কিরিটি আর শয্যা গ্রহণ করে না। ঘরের মধ্যে প্রবেশ করে গায়ে জামাটা দিয়ে জুতো পায়ে বেরিয়ে পড়ল। ক্রমেই ভোরের অস্পষ্ট আলোয় চারদিক ফিকে হয়ে উঠেছে। কিরিটি পদ্মদহের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। বেড়াতে বেড়াতে একসময় পদ্মদহের ধারে সহসা ওর নজর পড়ল ভিজে মাটির ওপর পরপর অনেকগুলো একই রকম পায়ের দাগ। দাগগুলো সাধারণ মানুষের পায়ের দাগের চেয়ে অনেক বড়। পায়ের পাতা যেমনই বড়, পায়ের আঙুলগুলোও তেমনই লম্বা লম্বা। আঙুলের নখগুলো নরম মাটির বুকে চেপে চেপে যেন বসে গেছে। পায়ের দাগগুলো ভালো করে লক্ষ্য করতে লাগলো। মানুষের পায়ের দাগ যেমন খানিকটা পড়ে না, আঙুলের মাথাগুলোর গোল গোল দাগ পড়ে মাত্র, এ পায়ের দাগে মোটেই সেরকম নয়। পায়ের পাতার সমস্ত দাগটুকু তো পড়েছেই, লম্বা লম্বা আঙুলের দাগও পড়েছে। পায়ের দাগগুলো ক্রমে যেন পদ্মদহের জলের দিকে নেমে গেছে। কিরিটি চিন্তিত মনে বাড়ির দিকে ফিরে এলো। ওই দিনই কিরিটি, শীতাংশু, রমলা ও যতীন সকলে বিকালের দিকে খোলা বারান্দায় বসে চা পান করছে এবং নানা গল্পগুজব করছে। এমন সময় ভৃত্য জগা একখানা চিঠি নিয়ে এলো। একজন লোক যতীনবাবুকে এই চিঠিখানা দিতে বলে গেল। একখানা সাদা খামের চিঠি। যতীন হাত বাড়িয়ে জগার হাত থেকে চিঠিখানা নিয়ে খামের উপরে নাম পড়ে বলল, কই না, এ তো আমার চিঠি নয়, মিস্টার কিরিটি রায় লেখা। বলতে বলতে যতীন চিঠিখানা টেবিলের ওপর রেখে দিল। মিস্টার রায়, আপনার চিঠি। সে কি, এখানে আবার আমাকে কে চিঠি দিল? বলে কিরিটি চিঠিখানা আলগোছে টেবিলের ওপর থেকে তুলে নিয়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে সে সুটকেসের ভিতর থেকে একটা ব্রাউন রঙের ছোট শিশি বের করল। শিশির গায়ে লেখা অসমিক অ্যাসিড সলিউশন। একটা কাঁচের পাত্রের মধ্যে সেই খামখানা রেখে শিশিটার চিপি খুলে খানিকটা অ্যাসিড সেই খামটার গায়ে ঢেলে দিল। দেখতে দেখতে খামটার গায়ে কালো কালো আঙুলের ছাপ ফুটে উঠেছে দেখা গেল। কিরিটি গভীর আগ্রহে দাগটার দিকে চেয়ে দেখতে লাগল। পরের দিন কিরিটি আবার বাড়ির পিছনে বাগানের ভিতরটা ঘুরে ঘুরে দেখছিল। একসময় হঠাৎ একটা ঘরের জানালার নিচে এসে
একটা মোচড়ানো কাগজের প্রতি তার নজর পড়ল। কৌতূহল ভরে সে কাগজটা তুলে নিয়ে কাগজটা পরীক্ষা করল। কটা অক্ষর পর পর সাজানো। কিরিটি অবাক বিস্ময়ে কাগজটা দেখতে লাগল। এ আবার কি? 7-5 ভাবতে ভাবতে সে কাগজটা হাতে করে নিজের ঘরের দিকে চলল। শীতাংশু বাড়ি ছিল না বলে কিরিটি রমলাকে সেদিন রাতে চম্পককে নিয়ে তার ঘরে শুতে বলল। তাতে রমলা বললে, আচ্ছা। রমলারও একলা শুতে ভয় করছিল। রাত্রি তখন ঠিক কত হবে বলা যায় না। আকাশে ও মাটিতে কালো আধার যেন জমাট বেঁধে উঠেছে। বাড়ির পিছনের বাগানের একটা বড় আমলকি গাছের গুড়ির আড়ালে একটা দড়ি হাতে নিয়ে কিরিটি রুদ্ধ নিঃশ্বাসে চুপটি মেরে দাঁড়িয়ে। এমন সময় রায়েদের কাছারির পেটা ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 12টার ঘোষণা করল। ঠিক সেই মুহূর্তে দোতলার ঘরের একটা জানালা খুলে গেল, আর সেই খোলা জানালা পথে দেখা গেল একটা সবুজ বাতি জ্বলছে আর দুলছে। একসময় আলোটা দপ করে নিভে গেল। এরপর আবছা আধারে কিরিটি দেখল বাগানের মধ্য দিয়ে সেই 12-13 হাত লম্বা মূর্তি পা ফেলে ফেলে এগিয়ে আসছে। মূর্তিটা এসে রমলার ঘরের জানালার সামনে দাঁড়ালো। মূর্তিটা প্রায় দোতলার সমান উঁচু। মূর্তি হাত দিয়ে জানালার কবাটটা ঈষৎ একটু টানতেই জানালার কবাটটা খুলে গেল। মূর্তিটা এবারে জানালার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 10 মিনিট পর দেখা গেল মূর্তিটা আবার সোজা হয়ে দাঁড়িয়ে জানালা ছেড়ে এগিয়ে আসছে। আর দেরি নয়, সহসা কিরিটি হাতের দড়িটা বিদ্যুৎ বেগে মূর্তিটার দিকে লক্ষ্য করে ছুড়ে দিল। কিরিটির নিক্ষিপ্ত অব্যর্থ দড়ির ফাঁস মূর্তিটির মাথা গলে গিয়ে কোমর পর্যন্ত নামতেই সে দিল এক টান। অমনি মূর্তিটা তালগোল পাকিয়ে হুড়মুড় করে মাটিতে পড়ে গেল। অন্ধকারে মাটিতে পড়ে মূর্তিটা ছটফট করতে থাকে। কিরিটি ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে প্রকাণ্ড একটা সাদা চাদরের জামা, একটা অদ্ভুত মুখোশ ও মস্ত দুটো বাঁশের রণ পা ছাড়া কিছুই পেল না। রণ পা দুটো নিয়ে কিরিটি যেমন ফিরতে যাবে, ঠিক সেই মুহূর্তে কে যেন বাঘের মতো কিরিটির উপর লাফিয়ে পড়ল পিছন থেকে এবং ক্ষিপ্র গতিতে তার হাতের তীক্ষ্ণ ছোড়াখানা লক্ষ্যভ্রষ্ট হয়ে কিরিটির বাঁ হাতের কনুইয়ে বসিয়ে দিল। আঘাত খেয়েও কিরিটি বিচলিত হয় না, বরং বিদ্যুৎ গতিতে ফিরে জুজুৎসুর প্যাঁচ দিয়ে লোকটাকে মাটিতে ফেলে দিল এবং তাকে ঠেসে ধরল। কিরিটির হাতের ক্ষতখান দিয়ে তখন কিন্তু রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। কোমরে ঝোলানো টর্চটা টেনে লোকটার মুখের উপর ফেলেই কিরিটি বলে, এ কি নরেনবাবু? আপনি? আপনার এই কাজ? হিসেবে আমার ভুল হয়নি, তবে কি বলুন? নরেনবাবুর মুখখানা তখন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। নরেনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। শীতাংশু, যতীন, কিরিটি ও রমলা পরের দিন দ্বীপ্রহরে শীতাংশুর ঘরে বসে গল্প করছিল। গত রাতের গল্পই হচ্ছিল। যতীন বললে, অদ্ভুত সাহস কিন্তু আপনার মিস্টার রায়। শেষ পর্যন্ত দেখলেন তো, এটা আসলে একটা শয়তানের শয়তানি। এ আমি আগেই জানতাম, কিন্তু নরেন লোকটা যে এত বড় নীচ ও শয়তান তা কিন্তু আমার মোটেই ধারণা হয়নি। নিমক হারাম। কিরিটি বলে, ব্যাপারটা তাহলে খুলেই বলি এবং 4 বছর আগের ঘটনা থেকেই শুরু করা যাক, কি বলেন? নিশ্চয়ই, বলুন, শোনা যাক। যতীন আগ্রহে বলে ওঠে। কিরিটি বলতে শুরু করে, আমরা জানি শীতাংশুর বাবা অরুণাংশু বাবুকে হঠাৎ মৃত অবস্থায় পদ্মদহের পাড়ে পাওয়া যায়। আসলে ব্যাপারটা কেউ না জানলেও যা ঘটেছিল সেটা হচ্ছে, অরুণবাবু এক রাতে হঠাৎ তার জানালার উপর অদ্ভুত এক মূর্তি দেখে ভয় পেয়ে মারা যান। মূর্তিটির নাকটা ছিল গরুর পাখির মতো সরু বাঁকানো, চোখ দুটো প্যাঁচার মতো বড় আর গোল গোল, কান গাধার মতো লম্বা। মূর্তি যখন দেখল অরুণবাবু ভয় পেয়ে মারা গেছেন, তখন সেটাকে টেনে নিয়ে পদ্মদহের ধারে ফেলে আসে। গ্রামবাসীর মনে একটা ভৌতিক ত্রাসের সঞ্চার করার জন্য হত্যাকারী নিজে রণপা পড়ে পদ্মদহের ধার দিয়ে হাঁটত ও একটা মাটির হাড়ির মধ্যে মুখ গুজে বীভৎস চিৎকার করত। গ্রামবাসীদের মনে ধারণা হল পদ্মদহের পিশাচের হাতেই অরুণবাবু মারা গেছেন, কিন্তু খুনি তার হত্যার নিদর্শন রেখে গেল আঙুলের ছাপের মধ্য দিয়ে। জানালা দরজায় নতুন রং দেওয়া হয়েছিল। সেই জানালার গায়ে খুনি যখন বাইরে থেকে জানালার পাল্লা টেনে খোলে,
তখন জানালার কাঁচা রঙে হাতের আঙুলের ছাপ পড়ে যায়। আরও একজনের চোখে ব্যাপারটা ধরা পড়ে। তখন তার মুখ বন্ধ করার জন্য খুনি তার হাতে টাকা দেয় ও ভয় দেখায়। লোকটা চুপ করে থাকে। দীর্ঘকাল পরে শীতাংশু যখন ফিরে এলো, খুনি এবারেও এদের ভয় দেখিয়ে এখান থেকে সরাবার চেষ্টা করল, কিন্তু শীতাংশু ভয় পেল না। তখন সে চম্পককে ভয় দেখিয়ে মারবার চেষ্টা করল, কিন্তু সে চেষ্টাও নিষ্ফল হয়ে গেল। নির্ভয় হয়ে খুনি একদিন চম্পককে চুরি করবার মতলব করে সেই লোকটির কাছে একটা সাংকেতিক চিঠি দেয়। এই সেই চিঠি। চিঠিটার প্রত্যেকটি শব্দের পর জ আ ত রা ইয়োটা রো বা এরকমই সাংকেতিক বর্ণ সেমিকোলন দিয়ে সাজানো ছিল। চিঠিটার প্রত্যেকটি শব্দের পর সেমিকোলন থাকলেও আসলে কিন্তু একটা কথাই এতে লেখা আছে। তবে চিঠিটা পড়তে হবে প্রত্যেক সেমিকোলনের পেছন থেকে আগে। যেমন জ আ অর্থ আজ, এইভাবে পড়লে দাঁড়ায় আজ রাত 12টায় চম্পককে চায়। কিন্তু সে রাতেও এদের মতলব ভেস্তে যায়, কেননা রমলাকে আমার ঘরে শুতে বলেছিলাম। যেহেতু চিঠিটা সৌভাগ্যক্রমে আমি আগেই পেয়ে গিয়েছিলাম বাগানের মধ্য থেকে। এই পর্যন্ত বলে কিরিটি শীতাংশুর দিকে ফিরে বলল, এই চিঠি এবং তার পরের ঘটনা তোমরা তা সব জানো ও শুনেছ। চিঠির শেষে অন্তর্য এবং দন্তন্য ছিল, তা হয়তো বুঝেছ। দন্তন্য হচ্ছে তোমাদের নায়েব নরেনবাবু, আর অন্তর্য হচ্ছে তোমাদেরই সামনে বসে বন্ধুবেশী শয়তান তোমার বাবার হত্যাকারী ওই যতীন। যতীন উঠতে যাচ্ছিল, তার সমস্ত মুখখানায় রক্তহীন ফ্যাকাশে হয়ে গেছে। চকিতে পকেট থেকে রিভলভার বের করে যতীনের দিকে উঁচিয়ে কিরিটি বলল, এক পা নড়েছ কি? কুকুরের মতো গুলি করে মারব। দেখো শীতাংশু, যতীন যে হত্যাকারী সে আমি অনেক আগেই টের পাই, তার আঙুলের ছাপ দেখে। জানালার গায়ে যে দাগ দেখেছিলাম তার একটা ফটো নেই। তারপর জগার হাত দিয়ে কৌশলে একখানা পত্র পাঠায় আমার নাম খামের উপর লিখে। যতীন সেই পত্র হাতে নিয়ে তার নয় বলে ফেরত দেয়, কিন্তু ওতেই আমার কাজ হয়ে যায়। আমি সেই চিঠির গায়ে অসমিক অ্যাসিড দিয়ে যতীনের হাতের ছাপ ফুটিয়ে ফটো নেই। এই দেখো, দুটো ফটোই প্রমাণ করছে দুই ছাপই একই লোকের আঙুলের। তারপর পদ্মদহের পাড়ে পায়ের দাগ যে মানুষের পায়ের দাগ নয়, তাও ছাপ দেখলেই বোঝা যায় মানুষের পায়ের দাগ, এবং যে ছাপ সেখানে পেয়েছি তারও একটা ফটো নিয়েছি। এই দেখো পার্থক্য কোথায়। একটা ছবিতে সমস্ত পায়ের দাগই পড়েছে, অন্যটাই যেটা সত্যিকারের পায়ের দাগ তার আঙুলগুলো মাত্র গোল গোল দাগ ফেলেছে, সম্পূর্ণ আঙুলের ছাপ পড়েনি। কারণ হাঁটার সময় আঙুল ও পায়ের পাতার মাঝখানের উঁচু জায়গা মাটি থেকে উঁচুতে থাকে, সেই জন্য মাটিতে আঙুলের সম্পূর্ণ ছাপ পড়ে না। তারপর সমস্ত পায়ের পাতার সব অংশ হাঁটার সময় মাটিতে স্পর্শ করে না, কাজেই সম্পূর্ণ পায়ের দাগ পড়ে না। এছাড়া এ থেকেই বুঝেছিলাম ওই পা মানুষের নয়, কেউ কাঠের পা লাগিয়ে হেঁটে গেছে। কাঠের পায়ের পাতা বিভৎস করে তৈরি করা হয়েছিল, যাতে করে ওই পায়ের ছাপ দেখে মনে অনেকেরই আতঙ্ক জাগে। আর একটা কথা, মানুষও তো লম্বা হতে পারে না। আগেকার দিনে ডাকাতরা পায়ে দুটো বাঁশের লাঠি লাগিয়ে ক্রোশের পর ক্রোশ দ্রুত হেঁটে যেত, তাকে বলা হতো রণপা। আমার সন্দেহ হলো এই মূর্তিও রণপা ব্যবহার করত, তা না হলে অত লম্বা লম্বা পা ফেলা যায় না। এখন কথা হচ্ছে যতীনকে কেন সন্দেহ করলাম। যতীন জানত অরুণবাবুর একমাত্র পুত্র ছাড়া সংসারে আপনার বলতে তার কেউ নেই। কোনো উপায়ে ওকে এবং তার পুত্র শীতাংশুকে যদি সরানো যায়, তবে অনায়াসেই সব সম্পত্তিটা বাগিয়ে নিতে পারবে যতীন। কেননা এই বাংলার এক নির্জন গায়ে কে আবার সম্পত্তির দাবি জানাতে আসবে? তাই সে শীতাংশুর বাবা অরুণবাবুকে হত্যা করে ভয় দেখিয়ে, এবং তোমরা যখন এখানে এলে তখন সে এক ঢিলে দুই পাখি মারবার চেষ্টা করে। সে ভাবল চম্পককে যদি ভয় দেখিয়ে মারতে পারে তবে তোমরা নিশ্চয়ই এখানে থাকবে না। ভয় দেখাবার জন্য চমৎকার পন্থাটি নিয়েছিল যতীন। এই মুখোশটি দেখলেই বুঝতে পারবে। গরুর পাখির মতো সরু বাঁকানো নাক,
প্যাঁচার মতো বড় বড় গোল চোখ, গাধার মতো লম্বা লম্বা কান। বলতে বলতে কিরিটি মুখোশটি যা সে বাগানে কুড়িয়ে পেয়েছিল টেবিলের উপর নামিয়ে রাখলে। তারপর আবার বলে, দুর্ভাগ্য, চম্পক কিন্তু ভয় পেল না। তখন এরা ঠিক করল কোনো মতে চম্পককে চুরি করে নিয়ে মেরে ফেলবার। তোমার নায়েব ছিল ওর সঙ্গী, তাকেও টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। শীতাংশু গর্জন করে উঠল, শয়তান খুনি! কিরিটি ক্রুদ্ধ শীতাংশুর হাত ধরে বসিয়ে বলল, আমরা এখন ওকে পুলিশের হাতে জমা করে দিই। পুলিশ ওর ব্যবস্থা করবে। মদনবাবু আসুন। ইন্সপেক্টর মদনবাবু হাতকড়ি নিয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। কিরিটি আগেই তার কাছে লোক পাঠিয়ে খবর দিয়ে রেখেছিল। এই যে মদনবাবু, ওই সামনে দাঁড়িয়েই আপনার আসামি মহিমান্বিত শ্রী যতীন রায়।